শুভ সকাল। আজকে গানের আড্ডা এবং গানের সকালে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছেন রণজিৎ কে দাস দাদা, সাথে সহধর্মিণী বিজয়া দাস বৌদি। আমাদের অনেক সৌভাগ্য যে আজকে আমরা মেলবোর্নে ওনাদেরকে পেয়েছি, এবং আমি সাথে আছি প্রদীপ রয় এবং আমার সহধর্মিণী শিখা মণ্ডল। আজকে আমরা সকালে একটা গানের আড্ডা, কথার আড্ডা বসিয়েছি, কারণ পৃথিবীতে কিছু কিছু জ্ঞানী গুণী মানুষের জন্ম হয় যাদের জ্ঞানের প্রতিভা খুব বেশি প্রকাশিত হয় না বা মানুষ জানে না। তো গতকালকে আমি যখন গাড়ি চালিয়ে জিলং যাচ্ছিলাম, যাওয়ার পথে এবং আসার পথে, এবং রাতে আরেক জায়গায় গেলাম, যাওয়া আসার পথে ওনার কিছু পুরনো রেকর্ডেড গান আমরা গাড়িতে বাজাচ্ছিলাম। তো আমি কল্পনাও করতে পারিনি যে দাদার কণ্ঠ, দাদা যদি না বলতেন যেটা আমার কণ্ঠ, এত সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত। তো আমি আর এই লোভটা সামলাতে পারিনি, দাদাকে নিয়ে আজকে আমি সকালে গানের আড্ডায় বসে গেছি। তো দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি গান শুরু করার আগে দু একটা বিষয় আপনার কাছে জানতে চাবো। আমাদের মূলত আজকের আড্ডাটা হবে যে গান চলবে, সাথে সাথে কথাবার্তা হবে, আড্ডা হবে, কিছু পুরনো কথাবার্তা ওনার কাছ থেকে আমরা শুনবো। তো শুরু করা যাক। দাদা, আমি প্রথমে গান শুরু করার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি জানি যে আপনি বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারে ছিলেন, অনেক ব্যস্তময় জীবন। এই ব্যস্তময় জীবনের সাথে বাংলা সংস্কৃতির চর্চা, বাংলা গানের চর্চা আপনি চালিয়ে গেছেন। এর পিছনের গল্পটা যদি খুব সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে যে মেলবোর্নের এই সকালে আমরা একটা আড্ডায় বসছি, এবং পাশাপাশি আমাদের প্রদীপ শিখা দম্পতির যে আতিথেয়তা, সেটা মানে আমরা বেশ এনজয় করছি, এবং আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে এভাবে গ্রহণ করেছেন। আজকে সকালের আড্ডায় প্রশাসন ক্যাডারে কাজ করেছি, দীর্ঘ 32 বছর কাজ করে আমি এখন সম্প্রতি অবসরে গিয়েছি। গান যেটা, এটা তো আমার কাছে যেটা মনে হয় এটা বাড়তি কিছু না, এটা তো জীবনের একটা অংশ। আমার ছোটবেলায় আমি যে পরিবেশে মানুষ হয়েছি সেখানে গানের পরিবেশ, প্রাণের পরিবেশ। হ্যাঁ, যখন কথা না বলতে পারি তখন গান পারি, এমন শুনেছি। তো সেই পরিবেশ থেকে এসেছি, কাজে গান তো এটা জীবনের অংশ। যে কাজই করি না কেন আমি গানের মাধ্যমে প্রার্থনা করি, এটা প্রার্থনার একটা অংশ আমার। কাজেই সেভাবে আমি গানের চর্চা করেছি, কাজে এটা আলাদা আমার কাছে তেমন কিছু মনে হয়নি। যত কাজেই থাকুক, আমি যখন প্রার্থনা করতাম, মানুষের যখন প্রার্থনা দেয় দৈনন্দিন একটা অংশ, সেই অংশ হিসেবে আমি গানটাকে নিয়েছি, গানটাকে সেইভাবেই প্রচার করি। এক্সিলেন্ট। খুব ভালো লাগলো আপনার যে গানকে আপনি জাস্ট প্রার্থনার মতো করে আপনি চালিয়ে গেছেন আপনার জীবনেতে। এটা একটা বড় জানা আমাদের জন্য, যে বিশেষ করে বাংলাদেশে আমাদের বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, আপনার মতো জ্ঞানী গুণী মানুষ আছে বিধায় আমরা এখনো স্বপ্ন দেখি বাংলাদেশকে নিয়ে, যে কিছু কিছু মানুষ আছে যারা না, আমি এই সত্যি বলছি যে যে আমাদের যে বাংলাদেশের যে দীর্ঘদিনের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোকে একটা গ্রুপ যারা ভলুন্টিত করে দিতে চায়, কিন্তু আপনাদের মতো লোকজন আছে বিধায় আমরা কিন্তু এখনো স্বপ্ন দেখি। এটা মাটিও মানুষের সঙ্গে তো মিশে আছে, কাজে এটা কোনো গ্রুপ যদি চায়ও তাহলে সেটা পারবে না। একটা সংস্কৃতি কি, সংস্কৃতি একদিনে বড় হয় না, অনেক বছর, হাজার বছরের বাঙালি সংস্কৃতি। কাজেই এটা তো একদিনে হয়নি, এটা আমি চাইলেও আপনি চাইলেও এটা মুছে দিতে। আমি এই কথাই বলতে যাচ্ছি যে আপনাদের মতো লোকজন আছে বিধায় আমাদের মতো যে প্রজন্ম, আমরা এখনো স্বপ্ন দেখি যে আমাদের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্য কেউ কোনোদিন মুছে দিতে পারবে না, এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম, আমরা অস্ট্রেলিয়ার মতো জায়গা থেকে কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আমাদের ছোট ছোট বাচ্চারা দেখবেন যে বাংলা সংস্কৃতি কিভাবে লালন করছে, এবং যার জন্য হচ্ছে বিভিন্ন স্টেটে বিভিন্ন যে কমিটি আছে, বাংলাদেশি অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু আমাদের সেই ট্র্যাডিশনকে ধরে আছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু এটা চালিয়ে যাচ্ছে। তো যা গান কথা নয়, আমরা একটু গানের কথায় আসি। আমি জানি যে আপনি রবীন্দ্র সঙ্গীত খুব সুন্দর করে গান,
আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে পারি। Thank you. রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করা যায়। রবীন্দ্রসঙ্গীত আমার ভালো লাগে, কারণ রবীন্দ্রনাথের যে সৃষ্টি, সেই সৃষ্টির সঙ্গে প্রার্থনা, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক আছে, সম্পর্ক তৈরি করে তার বাণীগুলো গ্রথিত। কাজে এই বাণীতে যখন যাই তখন মনে হয় যে আমি প্রার্থনা করছি, এবং আমি বিশ্বাস করি প্রার্থনা করি সঙ্গীতে সব সময়, মানে সঙ্গীতের মাধ্যমে আমি প্রার্থনা করি। আমি এক লাইন গাই, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই যে ঈশ্বরের প্রতি যে সমর্পণ, এই সমর্পণটাই হলো মানুষের জীবনের বড় চাওয়া। এর ব্যতিক্রম যদি কেউ করে তাহলে সে কষ্ট পাবে, সে বাধাগ্রস্ত হবে বিভিন্নভাবে। সেটাই কি গানের কি চমৎকার কথা, এবং সেই গানের চমৎকার কথার সাথে আপনার চমৎকার কণ্ঠ, কি সুন্দর। হ্যাঁ, আসলে সকালটাই আমাদের আনন্দে ভরিয়ে দিল। আশা করি আমাদের মেলবোর্নের রৌদ্রোজ্জ্বল সকাল, খুব ভালো লাগছে। তো এখন কথা হচ্ছে যে আমরা রেকর্ড করছি, শুধু আমরাই বিনোদিত হচ্ছি না, পরবর্তীতে এই রেকর্ডিং আমরা আপলোড করব সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে বা ফেসবুকে। আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আপনার বন্ধু বান্ধব যারা আছে, সবাই দেখবে যে জীবনটাকে কি সুন্দরভাবে উপভোগ করা যায়। যাক, আর কথা নয়, আমরা পরবর্তী আরেকটা গান আপনার কাছ থেকে শুনতে চাই দাদা। আমি জানি যে আপনি আধুনিক গানও করেন, তো আমি একটু পরে আসি। যদি আপনার ফেভারিট কোনো গান থাকে, আপনার জীবনের সবচেয়ে ফেভারিট গান, যেটা আপনি সবসময় গুনগুন করে গান, কিংবা আপনার সবসময় মনে হয় যে এটা আমার এই গানটা মন ছুঁয়ে যায়, এরকম একটা গান আপনার কাছে। এরকম কিছু গান আছে, আমরা তো ছোটবেলা থেকেই গান করি, এবং আমি যেখানেই যা কিছু করেছি গানকে ছাড়িনি। এবং যেখানে আমি যখন প্রচন্ড দুঃখে থাকি গান করি, প্রচন্ড চাপে থাকি তখন গান করি, যখন খুব ভালো সুখে থাকি তখন আমি গান করি। কি সুন্দর। হ্যাঁ, কারণ গান আমাকে প্রায় প্রাণ দেয়, এবং গান এটা প্রার্থনার মতো করে দেয়। আমি এটা উপভোগ করি, অন্যকে কি করলো না করলো আমি কিন্তু উপভোগ করি। আমি কিন্তু বাসায় যখন বসি তখন কিন্তু একদম দরজা জানলা লাগিয়ে কিন্তু আমি আমার মতো করে করি। তো রবীন্দ্রসঙ্গীত করি, এই যে রবীন্দ্রনাথের যে বাণীটা আমি যেটা বললাম, এটা যেহেতু আমাকে ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত করে, এই জন্য এটা ভালো লাগে, এই জন্য আমি এটা করি। এবং আমি 2007 সন থেকে রেডিওর শিল্পী, এখন এই গ্রেডের শিল্পী হিসেবে ঢাকা বেতারে গান করি রবীন্দ্রসঙ্গীত। টেলিভিশনে এনলিস্টেড হয়েছি, ওখানেও গাড়ি মাঝে মধ্যে তারা যখন ডাকে তখন যাই। এই কথাগুলো কিন্তু আমরা জানতাম না, যে দাদা বেতার এবং টেলিভিশনের এক নিয়মিত শিল্পী। আমরা একটু পরে আসতেছি, ওই বিষয়ে আমি পরে আসবো। আপনি যদি এখন আপনার জীবনের সবচেয়ে ফেভারিট গান আমাদের গিয়ে শুনতেন। আমার এই গানের ক্ষেত্রে অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে আমার যে স্ত্রী, সে আমাকে সবসময় সহযোগিতা করেছে গান গাওয়ার ক্ষেত্রে। যখন আমি কোনো ভালো প্রোগ্রামে যাই, কোনো অনুষ্ঠানে যাই, তখন সে আমাকে সঙ্গ দেয়, সে গান গাইতে চেষ্টা করে, এবং গানের যে পরিবেশ সৃষ্টি করে সেটা করে। এবং আমার ছেলেরা যারা আছে তারাও এই গানের প্রতি নিবেদিত। তো আমি ছোটবেলা থেকে একটা গান আর কি মানে গাই, দারুণ প্রেরণাতে। আমি ওটা 2 লাইন গাওয়ার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। আমি বলছি পরে আসছি। এটা আধুনিকের একটা শ্যামল মিত্রের গান। শ্যামল মিত্রের গান খুব আমি পছন্দ করি, এবং তার গান গাওয়ার আমি খুব চেষ্টা করি। সেদিনের
সোনা ঝরা সন্ধ্যায় আর এমনি মায়াবী রাত মিলে দুজনে সুধায় যদি তোমারই কি দিয়েছি আমারই তুমি কি ভাবিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় আর এমনি মায়াবী রাত মিলে মনের সোনা রঙে রাঙায় নিজের নিয়েছি আমি সাজায় মনের সোনা রঙে রাঙায় নিজের নিয়েছি আমি সাজায় সে কথা যেমন করে জেনেছি তুমিও কি তাই জেনেছিলে দুজনে সুধায় যদি তোমারই কি দিয়েছি আমারই তুমি কি ভাবিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যায়। সত্যি Wow! বৌদি আপনার জীবন পূর্ণ হয়ে যাওয়ার কথা, কারণ কি এই গানের মাধ্যমেই দাদা বলে দিয়েছেন যে জানি না তোমারে কি দিয়েছি। শিখা, আমি একটা এত ইন্টারভিউ করি। সুন্দর আমাদের এই ভালোবাসা, আমাদের এই প্রেম সংসার জীবনের মধ্যে জাগ্রত করে রাখতে হবে, কারণ আমরা ভুলে যাই অনেক কিছু সংসারের এই চাপা যাতা কলে। অনেক সময় আমাদের এই রোমান্স, এই ভালোবাসা, এই বোধটা কিন্তু আমরা আসলে নিতে পারি, কিন্তু আপনাদের দেখে আমাদের খুব অনুপ্রেরণা হচ্ছে যে না, সত্যি ভালোবেসে বাসাবাসি করে জীবনটা কাটিয়ে দেওয়া যায় Excellent. আনটিল ডেথ পর্যন্ত। এক্সেলেন্ট, না সুন্দর। দাদা যে গভীর হৃদয় দিয়ে গানটি শোনালেন, এটা একটা চমৎকার, মানে হৃদয়ে ছুঁয়ে গেল। তো এর পিছনেও একটা গল্প আছে, আমি একটু গল্পটা জানতে চাচ্ছি। এই গানটার পিছনে এত সুন্দর একটা গান, এটা আপনার জীবনের সেরা গান। এই গানের সাথে কি বদির কোনো সম্পর্ক আছে? কারণ অবশ্যই হ্যাঁ, এটা আর বলতে হয়, ছেলে ভিডিও করছে। অসুবিধা নেই। এই গানটার পিছনের গল্পটা যদি একটু সম্পর্ক করে বলেন। বদি আছে Secret সাথে। কিন্তু ফাঁস হয়ে যাবে রুদ্রের সামনে। সব গল্প তার সব সময় বলা যায় না, সেটাই। আচ্ছা, এটা তুমি উজ্জ্বল বদি, এবার আমি আপনার কাছে তার কথা বলবো না। বদি, তাহলে আপনি বলেন এই গল্পটা। এই গল্পটার পিছনে যদি গল্প থাকে আপনার কাছে আসলে জানতে চাচ্ছি। আমাদের মেলবোর্নে আসার উদ্দেশ্য দাদা আর বৌদি ওনারাই আমাদেরকে ইনভাইট করেছে, ওনাদের আতিথেয়তা আমরা গ্রহণ করেছি 2 দিন যাবত। ওনারা অনেক সুন্দর মনের না, আমাদের বলতে মানুষ, হবে না, আপনাকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকে এই সুন্দর সকালে আজকের আয়োজনের জন্য ধন্যবাদ। আসলে আমি হাজবেন্ড হিসেবে বলবো না, সে মানুষ হিসাবেও ঠাকুরের কৃপায় অনেক ভালো একজন মানুষ সে, এবং আমার 2 ছেলে, 2জনই। আমি ঠাকুরের কাছে আসলে বলবো যে তার অনেক কৃপা, এরকম স্বামী এবং ছেলে পেয়েছি। আর তার অনেক ধৈর্য, সে যতই ব্যস্ত থাকুক আমি দেখেছি যে সে একটু সময় পেলে সে গানের পিছনে সময়টা দেয়। এবং গানটা আমিও ছোট থেকে আমাদের ফ্যামিলিগত আমরা পছন্দ একটু করি। ইন্টারাপ্ট করি, সরি। জি। আপনি এই যে বললেন যে গানের পিছনে অনেক সময় দেয়, অনেক ধৈর্য নিয়ে গানটা উনি করেন, তো পাশাপাশি উনি প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত, যেহেতু সরকারের একজন বড় আমলা ছিলেন। তো আপনার কখনো মনে হয়নি, খুব বিরক্তকর মনে হয়নি যে আমাকে সময় দিচ্ছে না বা ফ্যামিলিতে সময় দিচ্ছে না, এরকম কখনো মনে হয়নি? রাগ হয়নি? না দাদা, এটা হয়নি এই কারণে, কারণ সে গানের সময়টা আমাদের বাসায় দিত। এবং আমিও পছন্দ করি, মাঝে মাঝে আমাকেও ডেকে নিত যে না হোক খারাপ হোক, আসো আমরা একসঙ্গে গাই। এই যে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, বন্ধন ছিল, এটা আমরা খুব এনজয় করতাম। এবং সে যেখানে গান গেতে যায়, আমি যতই ব্যস্ততা মানে সময় থাকুক আমার, তার মধ্যে আমি একটু সময় বের করে হলেও আমি ওখানে যেতাম এবং তার গান রেকর্ড বলেন কিংবা কোনো অনুষ্ঠানে বলেন, আমি সময় দেওয়ার চেষ্টা করেছি। এটা আমার নিজে থেকেই,
আমার ভালো লাগতো নিজে থেকে। আপনার পাশে সাপোর্টিভ পার্টনার না থাকলে আসলে ভালো কিছু করা আর আমি যায় না, কাজে তার প্রমাণ। সারাদিন রাত্রি কাজের মধ্যে তার গানগুলো শুনি, কাজ করছি এদিকে সে গান গাচ্ছে, দুইটাই আমরা মানে কিন্তু কত সুন্দর আসল প্রশ্ন থেকে কিন্তু একটু দূরে চলে গেছি, মাঝখানে যেহেতু ইন্টারাপ্ট করেছি। ওই যে দাদা সেদিনের সোনা ঝরা সন্ধ্যায়, এই গানের পিছনের গল্পটা যদি একটু করে আমাদেরকে শোনাতাম তাহলে আমরাও অনুপ্রেরণা পেতাম। যদি আপনার মনে থাকে। না, আমি এটা আমার কাছে মনে হয় যেন আমরা তো অনেক সময় চাহিদা অনুযায়ী অনেক সময় পার্টনারকে অনেক কিছু দিতে পারি না, কিন্তু যে মনের যে গানের যে কথাটা মনের সোনা রঙে রাঙিয়ে, হ্যাঁ। মানে সে ভালোবাসা দিয়ে সেই সোনার অভাবটাও পূর্ণ করে সেই এরকম কি হবে? ঠিক আছে দাদা, আমরা মনে হয় একটু কথা বলছি, আমরা এখন আবার একটু গানে যেতে যাচ্ছি। দাদা, রবীন্দ্রের বাইরে আপনি নজরুল বা আধুনিক গান যদি আপনি, আমি জানি আপনি সেই গানই করেন, আপনার কণ্ঠ সেই পরিচয় দেয়। আপনি নজরুল গীতি যদি একটু আমাদের একটু শোনাতেন। আমি যখন আমরা গান শিখি, ফর্মালি যখন গান শিখি, আমি আমার লোকাল এলাকায় জামালপুরে গান শিখেছি। আপনারা শুনে থাকবেন ওস্তাদ ফজলুল হক, যে আর কি তখনকার খুবই মানে জাতীয় পর্যায়ে সে ভালো উস্তাদ, মানে যত ভালো ভালো শিল্পী তাদের উস্তাদ হিসেবে কাজ করতো। আমি যেহেতু ওই উস্তাদের প্রতিবেশী ছিলাম, সেক্ষেত্রে তার কিছুটা সান্নিধ্য আমরা পেয়েছি। এবং নজরুল গীতি দিয়েই কিন্তু আমরা শুরু। ছোটবেলায় যখন গান করেছি, আমি একবার উস্তাদ ফজলুল হকের কল্যাণে আমি বেতারেও শিশু শিল্পী হিসেবে 78-এ একবার এসে আমি অনুষ্ঠান করার সুযোগ পেয়েছিলাম অল্প সময়ের জন্য। তারপর থেকে নজরুল গীতি কিন্তু আমি গাইতাম প্রথমে, পরে বাণী প্রধান গান হিসেবে তখন রবীন্দ্রসঙ্গীতকে নেওয়া, কিন্তু নজরুল গীতিও গাইতাম, মাঝে মাঝে নজরুল গীতি গাইতাম। আমি দেখি নজরুলগীতি, অনেক নজরুলগীতি আছে, এখন ওটার চর্চা খুব কম হয় নজরুলগীতি, মানে তবু একটা গাওয়ার চেষ্টা করছি। মোরার জনমে অংশ মিথুন ছিলাম, যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে, মোরার জন্মে অংশ মিথুন ছিলাম। গানের কথাগুলো আর এখন ওইভাবে মনে আসতেছে না। না, আপনি রবীন্দ্রসঙ্গীত যেভাবে আপনার কণ্ঠে এত সুন্দর আসে, নজরুলও কিন্তু ঠিক সে তেমনি আপনার কণ্ঠে আমরা বুঝতে পারছি যে খুবই ভরাট কণ্ঠ এবং চমৎকার শোনাচ্ছে। অনেক ধন্যবাদ। তো আমরা জানি যে আপনি খুব সাম্প্রতিক সময়ে অবসরে গেছেন, এখন আপনার অনেক সময়, আগের তুলনায় এখন আপনি গানকে বেশি সময় দিতে পারবেন আশা করছি। তো এখন আপনার অবসর সময় কাটছে কিভাবে, এবং আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা গান নিয়ে বা বাংলা সংস্কৃতি নিয়ে, যদি আমাদেরকে বলতেন এবং আমাদের দর্শকদের জন্য কিছু যদি বলতেন। চাকরি জীবনে যখন কাজ করেছি তখন তো 24 ঘন্টার মধ্যে প্রায় বেশিরভাগ ঘন্টাই তো সরকারি কাজের সঙ্গে জড়িত, যেখানেই থাকতাম না কেন সরকারি কাজের সঙ্গে জড়িতটা থাকতো। অফিসে বসে থাকলেই অফিসের কাজ হয় না, বাইরে থেকেও আমরা অফিসের কাজ করেছি, এবং সেই ধরনের প্রযুক্তির সঙ্গে প্রযুক্তি ব্যবহার করেছি। আমি সেই প্রযুক্তি ব্যবহার করে আমি কাজ করেছি। আমি যেহেতু কৃষি অর্থনীতির ছাত্র, এবং আমি ছাত্র অবস্থায় বেশ কিছু গবেষণা কাজের সঙ্গে জড়িত ছিলাম, চাকরি অবস্থাতে কিছু গবেষণা কাজের সঙ্গে জড়িত আছি, এবং চাকরির পরবর্তী সময়ে আমি কিছু গবেষণা কাজ এবং প্রশিক্ষণের কাজের জন্য আমি লেকচারার হিসেবে বিভিন্ন জায়গায় সময় দিই। ওইভাবে সময় যায়। গানের পিছনে এখন সময় দেওয়ার চেষ্টা করছি, আগে সময় দিতে পারিনি, এখন চেষ্টা করছি যে এই যে কিছু কিছু আমার যেহেতু গানের কণ্ঠ যে কোনো সময় বসে যেতে পারে, বয়স হয়েছে,
এই জন্য আমি কিছু রেকর্ড করার চেষ্টা করছি। এটা এখন করছি এবং এতে বেশ ভালো সময় কাটছে। আর আমি একজন শরীরকে ঠিক রাখার জন্য খেলাধুলা করি, টেনিস খেলি, অফিসার্স ক্লাবে টেনিস খেলি। প্রতিদিন বিকাল হলেই টেনিসে খেলার জন্য যাই, রাত 9টা পর্যন্ত সেখানে আড্ডা দিই, খেলাধুলা করি। বিকালবেলাটা এইভাবে যায়, সকালবেলা গানের সঙ্গে থাকি, দুপুরে বিভিন্ন সময় প্রায় সময় কাজ থাকে, ছোটখাটো কাজ থাকে, কাজেই কাজের মধ্যে চলে যাই। আমি সময় পাই না, আমি সময় পাই না। আমি যে আগের দিন রাতে যখন আমি আগামী দিনের প্রোগ্রামটা করি, তখন আমার খুব টাইট প্রোগ্রাম শিডিউলটা টাইট থাকে মানে। আর আমি অন্যকে সময় দেওয়ার চেষ্টা করি, অনেক সময় পারি না। যে সামাজিক কর্মকাণ্ড যেটা আমি চাকরি জীবনে কিন্তু দিতে পারিনি, আমার আত্মীয় স্বজনকে সময় দিতে পারিনি, এখন চেষ্টা করি দেওয়ার জন্য। কতটুকু পারি জানি না, চেষ্টা করি। কেউ যদি মানে ডিজায়ার করে তাহলে আমি চেষ্টা করি। আমার বাড়িতে একটি সঙ্গীতালয় আছে, আমার বাড়িতে, আমার নিজ গৃহে। সেটা আমার বাবার নাম, আমার বাবাও ওই গানের মানুষ ছিল, গান পাগলা মানুষ ছিল। গঙ্গাচরণ দাস আমার বাবার নাম, তার নামই গঙ্গাচরণ সঙ্গীত একাডেমি হিসেবে, আমাদের গঙ্গাচরণ সঙ্গীতাঙ্গন হিসেবে আমাদের একটি প্রচারণা আছে এবং সেখানে রেগুলার ইতিমধ্যে শতাধিক ছাত্রছাত্রীকে নিয়ে ওখানে ক্লাস হয় প্রতি শুক্রবার। আমি সময় পেলে যাই এবং সেখানে অ্যাটেন্ড করি। আমরা চাচ্ছি যে ওই সঙ্গীতাঙ্গনটাও যদি একটু অনলাইনে যদি যুক্ত করা যায়। অনলাইনে আমরা বড় কাজ করতে পারিনি সময়ের অভাবে, এখন সময় দিব যাতে আর কি অনলাইনে যদি যুক্ত হওয়া যায় তাহলে এটা মানে আমরা পারবো বা আমরা ভালো করতে পারবো। গঙ্গাচরণ সঙ্গীতাঙ্গনের মাধ্যমে ওখানে যারা ট্যালেন্ট আছে, ছোট হোক বড় হোক, ওইটার সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু আমরা তুলে এনে কিন্তু ওখানে একটা পেজ আছে, সেই পেজে কিন্তু আমরা তাদেরকে উপস্থাপনা করি। আচ্ছা, তো ওইটা ভালোভাবে আমি নার্সিং করতে পারিনি। এই গঙ্গাচরণ সঙ্গীতাঙ্গন আমরা চালু করেছি 2022 সনের অক্টোবর মাসে। আচ্ছা, অক্টোবর মাসে তখন থেকে কিন্তু প্রতি সপ্তাহে এটা চলছে, প্রতি শুক্রবারই সেখানে ক্লাস হয়। সেখানে আমাদের 2জন উস্তাদ আছে, লোকাল উস্তাদ 2জন, বিমল দা, আবার আমাদের আরেকজন রেজাউল করিম, 2জনই শিক্ষক ওখানকার ভালোভাবে পরিচালনা করছে। আমি মাঝে মাঝে যাই, দেখভাল করি। আমার ছোট বোন আছে, সে প্রাইমারি শিক্ষিকা ছিল, সে ওটার ব্যবস্থাপনা সার্বিক তত্ত্বাবধানটা সেই করছে। আমার উপস্থিত আমার বাড়িতেই, আমাদের ঘরেই এটা আমার এইটা, এবং সেখান থেকে ভালো শিল্পী তৈরি করা, ভবিষ্যতে উপস্থাপন করা এবং লোকাল লেভেলের যে বাঙালি কালচারাল কে উপস্থাপন করে যে অনুষ্ঠান করেন সেটা আমরা ওখানে করে থাকি। আমরা করে থাকি বিভিন্ন অকেশনে যে খুবই ভালো একটা ইনিশিয়েটিভ দাদা। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই সঙ্গীতাঙ্গন যে বিদ্যালয়? সঙ্গীতাঙ্গন ওটা ভবিষ্যৎ মানে ওখানে লোকালি আমরা একটা প্রশিক্ষণ একাডেমি করেছি, তার মাধ্যমে সংস্কৃতির চর্চার যে জায়গাটা, সেই জায়গাটা রেখেছি। এটা ছাড়া আর বড় ধরনের ওখান থেকে আমরা যে ফ্লাওয়ারিশ করা সেই ধরনের পরিকল্পনা নয়। ওখানে স্থানীয়ভাবে যে শিল্পীরা তৈরি হচ্ছে, লোকাল শিল্পীরা তৈরি হচ্ছে, তার এখানে একটা কেন্দ্র আছে, এটি হলো ওখানকার টার্গেট। ওখানকার নিয়ে বড় কোনো না, তবে যদি এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় করার সুযোগ থাকে সেটা আমরা দেখবো। এরকম ধরনের যদি কারো আশ্বাস পাই কিংবা সহযোগিতা পাই কিংবা আমরা নিজেরা যদি সেই ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারি, এখনো পরিকল্পনা করিনি, যদি করতে পারি তাহলে সেখান থেকে হয়তো দারুণ। শিখা, আমার মনে হয় আমরা কি আবার একটা গান শুনতে পারি? অবশ্যই। আমি একটু বলছি যে দাদার জীবন বোধ এবং ওনার লাইফস্টাইল দেখে এটা প্রমাণ হয় যে মানুষ রিটায়ার করলেই আসলে অথর্ব বা অকার্য হয়ে যায় না, সমাজের যে অ্যাসেট হয়েও থাকা যায়। যে দাদা সময় পান না, মানে উনি খেলাধুলায়, সঙ্গীতের সাথে মানে সুন্দরভাবে জড়িত সামাজিক কর্মকাণ্ড, যে উনি আরো মানে মোর দেন 25 ইয়ার্স উনি সমাজকে
এইভাবে সার্ভ করতে পারবেন। দ্যাট মিনস আমরা লাইফস্টাইল এবং সবকিছু পজিটিভ ওয়েতে নিলে আসলে জীবনটা শেষ পর্যন্তই সুন্দর থাকে, কারো অবজ্ঞার পাত্র হওয়া লাগে না নিজের কাছে নিজের। তো এটা থেকে অনেক শেখার আছে। থ্যাংক ইউ দাদা আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। ধন্যবাদ। আপনি কিপ কন্টিনিউ প্লিজ। থ্যাংক আমি ইউ। একটু বলতে চাই, আমার শ্বশুরের যে বাড়িতে যে শ্বশুরের নামে যে সঙ্গীতালয়টা আছে, এটা আসলে মূলত করার উদ্দেশ্যটা হলো ওইখানে আসলে নদী ভাঙ্গা দেশ, তারপরে গ্রামগঞ্জে যা হয় মানুষের হয়তো অনেকটা ইচ্ছা আছে কিন্তু হয়তো সেই সাধ্য নেই। এই সব কিছু আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা করলে কেমন হয়। আমরা ফ্যামিলিগতভাবে এটা আলোচনা করে, আমার ছেলে, আমার ননদের জামাই, আমরা সবাই আলোচনা করে দেখলাম এটা করলে আমরা সবাই বলেছে না দাদা এটা অনেক ভালো। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে যেটা আমাদের ভালো লাগে, যারা কখনো ইচ্ছা ছিল কিন্তু সেই সুযোগটা তাদের ছিল না, ওরা আসে ওইখানে। আমরা মূলত আমাদের ঘর, আমাদের এভরিথিং সবকিছুই আমরা আর কি পরিচালনা করি, আমার হাজবেন্ড, এগুলো ওরা শুধু ওখানে আসে, শেখে, এবং তারা দেখলাম যে অনেক অনেক খুশি, অনেক খুশি তারা এতে, যে তারা আসলে অনেক দিনের ইচ্ছা ছিল এটা কিন্তু করতে পারে নাই। এই যে তারা খুশি হয়, আমরা এতেই আমাদের ভালো লাগে। আমাদের অন্য কোনো ইয়ে না যে ওরা ওইভাবে শিখুক কিছুটা হলে, এবং ওখানে যে অকেশনালি ধরেন যে পয়লা বৈশাখ বিভিন্ন অকেশনাল অনুষ্ঠানগুলোতে আমি ওখানে যাই, যখন ওরা পার্টিসিপেট করে, ভালো মানে গ্রাম অনুযায়ী তারা ভালো। তাদের নার্সিং করার মতো যদি কেউ থাকে ওরা ওখান থেকে উঠে আসবে। ভেরি গুড, থ্যাংক ইউ গৌদিয়ান দাদা। দাদার এই ইনিশিয়েশনের সাথে আপনার যে সাপোর্ট, এটা আসলেই প্রশংসনীয়। তো আপনাদের সঙ্গীতালয়ের জন্য শুভকামনা করছি। এই পর্যায়ে আমরা আরেকটা আধুনিক গান শুনতে পারি। আমাদের জানি না কতক্ষণ সময় হচ্ছে, মানুষ যেন আবার বিরক্ত হয়ে যাবে। তো আমি একটা সঙ্গীত, আধুনিক সঙ্গীত একটা আপনার কণ্ঠে শুনতে চাই। তারপরে আমরা একটা সমবেত সঙ্গীত গিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আমি তো ওই যে রবীন্দ্রনাথের সঙ্গে আমি অন্যান্য গানগুলো বেশ চর্চা করার চেষ্টা করি, পুরো পাইনি। যেমন আমাদের পঞ্চকবি আছে, বাংলা সাহিত্যের পঞ্চকবি। এই যে 19 শতকের শেষে আমরা যে রত্নগুলো বাঙালি সংস্কৃতি পেয়েছি, তার মধ্যে পঞ্চকবি উল্লেখযোগ্য। হ্যাঁ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তার সঙ্গে আছে আমাদের অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রনাথ রায়, টি.এল. রায়। তারা কিন্তু আমাদের এই বাংলা সংস্কৃতির অঙ্গনকে বেশ সমৃদ্ধ করেছে। তখনকার সময়ে যে স্বাধিকার আন্দোলনের পিছনে এদের বেশ বড় ধরনের কাজ করেছে। তো ওই গানগুলো আমরা করার চেষ্টা করি। তো রজনীকান্তের যেমন প্রার্থনা সঙ্গীত আছে, তুমি অকৃতি অধম আছে, তারপরে প্রার্থনা মতার তুমি মঙ্গল করো, তুমি নির্মল করো, মঙ্গল করো। ওটা গানে ঘুরতে গিয়ে নাই তো ভালো। তারপরে অতুল প্রসাদের বেশ কিছু গান আছে যেগুলো খুব কালজয়ী গান। আর টি.এল. রায়ের তো একটা মানে বিখ্যাত গান, যেটা আমরা প্রায় সবাই, যেমন ধন্যধান্যে পুষ্প ভরা, টি.এল. রায়ের গানগুলো। তো ওরকম আমি অতুল প্রসাদের একটা গানের দুটো লাইন করতে চাই। গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কি গো এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। এই অপূর্ব নিবেদন অতুল প্রসাদের গানে। রজনীকান্তের গানেও মোটামুটি ভালো নিবেদন আছে। রজনীকান্তের গানও মূলত প্রার্থনা সঙ্গীত। রজনীকান্তের যে বেশিরভাগ গানেই প্রার্থনা সঙ্গীত, এই জন্য এই গানগুলো আমার কাছে ভালো লাগে। আমি একটা গান গাওয়ার চেষ্টা করি, দেখি কয়েকদিন ধরে চর্চা করি।
আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। এই যে বাণী, এই যে কথা, এই যে কথা, হ্যাঁ, আমরা কয়েকজনে হ্যাঁ। ঠিক মতো চিন্তা করি যে আমাদের যে নিজেকে সমর্পণ নর্মাল করা, স্ট্যাটাস যে যা আমার আছে তা নিয়ে যদি সন্তুষ্ট তা নিয়ে যদি সন্তুষ্ট হই, কত সুন্দর বার্তা আপনি চিন্তা তা নিয়ে করেন। যদি সন্তুষ্ট থাকি তাহলে আর আর দুঃখ থাকে না। কিছু লাগে দুঃখ না। থাকে না, আমার কম্পারিজনের কোনো দরকারই নেই, হ্যাঁ। ওর অমুক আছে তমুক আছে, হ্যাঁ। আমার কি আছে ওইটা নিয়ে সুখে থাকা, কম যে করে আমি দাও। অকৃতি হ্যাঁ, অধম কম করে। বললেও তুমি আমাকে অনেক দিয়েছো। কম করে কিছু দেওনি, যা দিয়েছো তা মানে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নেওনি। কি সুন্দর কথা দাদা, আমি এই গানটা আমিও গেয়েছি, আমার এত ভালো লাগে। থ্যাংক ইউ। দেখ, আমরা অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করছি, ভালো লাগছে। এর আসলে মনে হচ্ছে যে কিপ কন্টিনিউ করি, কথা বলি, গান শুনি, মনে হয় সারাটা দিন কেটে যাবে। আমাদের চাও শেষ হয়ে গেছে এখন, আমাদের মনে হয় সময়ে শেষ, আমরা আর বেশি সময় নেব না। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, সাথে বৌদিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের পরবর্তী পরিকল্পনা সফলময় হোক, আপনাদের শেষ জীবন পর্যন্ত আনন্দে কাটুক, অনাবিল আনন্দে কাটুক এবং অনেক আপনাদের জীবন। সময় নিয়ে আসবেন এরপরে হ্যাঁ। অস্ট্রেলিয়ায়, আমরা হ্যাঁ। ঘুরবো, টাইম দিব, টাইম নিব, আর আপনাদের সান্নিধ্যে থাকলে আমরাও ভালো কিছু শিখতে পারবো এবং ভালো থাকতে পারবো। না, আপনাদের সঙ্গে হ্যাঁ। সময় দেওয়া খুব ভালো লাগলো, এবং এটা আমরা নতুন একটা দেশ মানে ইয়ে করছি, এক্সপ্লোর করতেছে, কাজে এটা আমাদের কাছে একটা ভালো লাগে। হ্যাঁ। আমি চাকরি জীবনে চাকরির সুবাদে বিভিন্ন দেশে গিয়েছি, প্রায় 16টির মতো দেশে আমার ভ্রমণ করার সুযোগ হয়েছে। তারপরে সেখানে এখানকার আবহাওয়া, তারপরে কালচার সবকিছু মিলে, তারপরে আপনাদের যে এখানে বাঙালি যারা আছে অনেকের সঙ্গে মিশলাম, আমরা দেখলাম যে সবকিছু মিলে ভালো লেগেছে, এবং আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। এবং আপনাদের মধ্যে ওই যে দেশের প্রতি, দেশের কালচারের প্রতি যে একটা সবসময় একটা টান, এটা ভালো লেগেছে। বাঙালি কালচার তো সমৃদ্ধ কালচার, কাজে এটা ভালো লেগেছে। আর ওই যে যাদের অধিক, আমি যেটা বলি যে লোভ 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 ক্ষোভ, এই লোভ থেকে মানুষের অনেক কিছু হয়। মানুষের জীবনে পয়সার দরকার আছে, কিন্তু এত পয়সার দরকার নেই। বেশি পয়সা হলে বেশি মুশকিল হয়। যেমন আজকের দিনেও যদি অনেকে চিন্তা করেন যে যারা পয়সার পিছনে ঘুরেছে তারা কি সুখে আছে, তারা কি ভালো আছে? দারুণ শিক্ষণীয়। পয়সার পিছনে ঘোরার দরকার নেই। ভগবান যতটুকু দিয়েছেন, সৃষ্টিকর্তা যতটুকু দিয়েছেন, তার মধ্যে যদি আমি থাকি, আমার যদি ইয়েটা কমিয়ে দিই, চাহিদাটা কমিয়ে দিই, সব সমাধান হয়ে যাবে। চাহিদাটা কমিয়ে দিলেই হয়। আমি যে খালি ত্যাগ করি, আমি যদি উপরের দিকে না থাকি, খালি নিচের দিকে তাকাই, যে আমার দুটো হাত আছে, আরেকজনের একটা হাত আছে, ওর হাত নেই। দারুণ দারুণ ব্যাপার। হ্যাঁ, তাহলে তো আমি সন্তুষ্ট হয়ে যাবো যে আমার তো দুটো হাত দিয়েছো। ঠিক আছে, ওই যে সেই কথাটার মতো যে পাহীন মানুষ যদি পাহীন মানুষকে দেখে, যে নিজে সুস্থ থাকা, সব অর্গান নিয়ে, এর থেকে ব্লেসড আর কিছুই নাই পৃথিবীতে। কাজেই সেক্ষেত্রে তো আমরা অনেক ব্লেসড অবস্থায় আছি। তো আমরা চাই আমাদের সমাজটা সুন্দর থাকুক, ভালো থাকুক, এবং আমাদের সংস্কৃতি এটাই আমাদেরকে শিক্ষা দেয়, বেঁচে থাকুক। এবং আমাদের ওই রবীন্দ্রনাথের বাণী সহ অন্যান্য বাণী আমাদের এই শিক্ষাই দেয়। তো এই জন্য আমরা ভালো থাকি, আমরা সবাই মিলে একটা হয়তো গান গাইতে পারি। হ্যাঁ হ্যাঁ দাদা, এটা দারুণ, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই। আপনাদের সাথে আমরাও যদি একটু আমরা ওই সেই আবার কবিগুরুর গানেই ফিরে যাই। আমরা একটা গান ধরি, পুরনো সেই দিনের কথা। আমরা স্মৃতি
স্মৃতি আকৃতি স্মৃতি আকৃতিতে বেঁচে থাকি এবং স্মৃতি আসলে আমাদেরকে বাঁচায়। সেটাই। পুরানো সেই দিনের কথা ভুলবে ফিরে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা তবু প্রাণ জুড়াবে তার। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। আর মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম গে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, আয় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। ধন্যবাদ। Thank you so much, দাদা। Thank you, thank you. প্রিয় দর্শক, আমরা আজকে আর সময় নিচ্ছি না। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের এই সুন্দর গানের সকালটি দেখবার জন্য। ভালো থাকবেন। আশা করি ভবিষ্যতে এরকম সুন্দর প্রোগ্রাম নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ প্রদীপ, ধন্যবাদ। Thank you, দাদা and Jyoti. Thanks for যারা দেখছেন visiting তাদেরকে। us. হলো সখা প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিন